ওই যে আপনার মাইশা। বিরাটের হাতের আঙ্গুল অনুসরণ করে তাকালো আরমান, তারপর চোখে পড়ল মেয়েটির উপর। আর তাতেই যেন ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ওর চমকে উঠল, যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। থমকে গেল আরমানের হৃদয়। এটা এটা কিভাবে সম্ভব? বিরাট হাতের আঙ্গুলে সোজাসুজি থাকা মেয়েটা আর কেউ নয়, মায়া। হ্যাঁ, মেয়েটি মায়া, মায়া তালুকদার, যে এখন নিজের বাবার লাশের মাথার কাছে বসে আছে। তবে আজ সেই চিরচেনা কোমল মুখে নেই হাসি, নেই আলোর ঝিলিক, আছে শুধুই নিঃশেষ এক শোক, এক গভীর বিষণ্ণতা। যেন পৃথিবীর সব আলো, সব শব্দ থেমে গেছে এই মুহূর্তে, এই বাড়িটায়। আরমানের মনে হলো কোনো স্বপ্ন নয়, এ যেন দুঃস্বপ্ন নয়, এই এক নির্মম কষ্টদায়ী বাস্তবতা, যার মুখোমুখি হওয়ার জন্য সে প্রস্তুত ছিল না, একেবারেই না। মায়া, মায়া ওর পিচ্ছি মায়াবতী, এটা কিভাবে সম্ভব? আর মায়ার বাবা কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছে না আরমান। কাল পর্যন্ত তো সবই ঠিকঠাক ছিল। আর হ্যাঁ, কাল রাতে তো মায়া আর বাড়ি ফিরেনি, পার্টি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার পর। মাইশের সাথে দেখা করার খুশিতে ওর মায়ের কথা আর মনেই ছিল না। কাল রাতে অফিসে আরমান একটা পার্টি রেখেছিল, ডিল ফাইনাল হওয়ার খুশিতে সবই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ পার্টি চলাকালীন মায়া তাড়াহুড়ো করে অফিস থেকে বেরিয়ে যায়। কাল সন্ধ্যায় নিজের প্রাইভেট কারের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরমান, দৃষ্টি তার এক হাতে স্ক্রল করতে থাকা ফোনে। পরনে কালো ছোঁয়া আভিজাত্য কালো ফুল স্লিভ শার্টটি প্যান্টে নিখুঁতভাবে ইন করা, পায়ে চকচকে কালো লেদার জুতো, কবজিতে মানানসই কালো রিস্ট ওয়াচ, জিমে গড়া সুঠাম দেহে পোশাকটা যেন ঠিক তার মতোই দৃঢ়, রুচিশীল আর নিঃশব্দে আধিপত্য বিস্তারকারী। আজ অফিসে ডিল ফাইনাল হওয়ার খুশিতে পার্টি রাখা হয়েছে, থিম ব্ল্যাক। সেই অনুযায়ী সবাইকেই কালো পোশাকে দেখা যাবে আজ। পরিবারের বড় সদস্যরা আগেই একটা গাড়িতে রওনা দিয়েছে, বাকি শুধু 5 জন, সামিরা, মায়া, রুবি, আবির এবং আরমান। আর রুবি সে প্রথমে যেতে চায়নি, কিন্তু আরমান স্পষ্ট জানিয়ে দিয়েছে এইবার আর তোমার ইচ্ছা নয়, এটা আমার অর্ডার। রুবি জানে আরমান তাকে কি চোখে দেখে, স্নেহে গড়া এক নিঃস্বার্থ বন্ধন, যেন আপন বোনের চেয়েও কম কিছু না। গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা আবির হঠাৎ বিরক্ত সুরে বলে উঠল, এই মেয়েরা এত দেরি করে কেন বলছি না? এত আচামতো মুখে মেখে কি হবে? শেষে তো সব মুছে ফেলতে হবে। পেছন থেকে সামিরা এসে তার পিঠে হালকা ধাক্কা দিল। চোখে মুখে রাগ নিয়ে কিছু বলতে যাবে তার আগে আবির ঘুরে দাঁড়িয়ে চোখ কপালে তুলে ভয় পাওয়ার অভিনয় শুরু করলো। আল্লাহ, ভূত পেতনি! সামিরা ও রুবি তখন পাশাপাশি দাঁড়িয়ে, দুজনেই কালো গাউনে সেজে উঠেছে অনন্য রূপে। আবির ইচ্ছা করে তাদের খেপাতে চেয়ে চোখ টিপে সামিরাকে উদ্দেশ্যে করে বলে, তুই কি সামিরা নাকি সামিরা রূপে কোনো পেতনি? শুরু হলো তর্ক, একটা বাক্যর পর আরেকটা, খুনসুটি মিশ্রিত ঝগড়ায় গড়াচ্ছে পরিস্থিতি। ঠিক তখনই আরমান বিরক্ত মুখে ফোন নামিয়ে গলা কাঁপিয়ে বলে উঠল, চুপ করে দুজনে, সব এভাবে ফালতু বিষয় নিয়ে ঝগড়া না করলে নয়। হঠাৎ সন্ধ্যের হালকা বাতাসের সাথে একটা মিষ্টি গন্ধ এসে নাকি বাড়ি খেলো আরমানের। মুখ তুলে সামনে তাকালো ও, আর সাথে সাথে আরমানের দৃষ্টি আটকে গেল কিছুটা দূরে। ধীরে ধীরে এগিয়ে আসছে মায়া, যেন সময় থেমে গেছে ওইখানে। কালো রঙের সূক্ষ্ম কাজ করা শাড়িতে মোড়ানো মায়ের উপস্থিতি যেন এক অপার্থিব সৌন্দর্যের আবরণ। কোনো গাঢ় সাজ নয়, কোনো কৃত্রিমতা নয়, একটা নিখাত স্বাভাবিক পরিপূর্ণ নারীসুলভ সৌন্দর্য নিয়ে সে এগিয়ে আসছে। চোখে হালকা কাজল, ঠোঁটে নিঃশব্দ কোমলতা, কপালে একটা ছোট্ট কালো টিপ, গলায় চেনের সাথে ছোট্ট একটা লকেট, কানে কালো পাথরের ছোট ছোট দুল, আর কানের পাশে চুলে গোজা একটা কৃত্রিম লাল গোলাপ, যা মায়ার সৌন্দর্য দ্বিগুণ হারে বাড়িয়ে দিয়েছে। চুলগুলো হালকা ঢেউ খেলানো, খোলা রেখে যেন আবছা বাতাসে মায়ার পাশ দিয়ে উড়ে যাচ্ছে। মায়ার শাড়ির ঝলক আর মুখায়বের স্থিরতার মধ্যে এক ধরনের মায়াবী ছায়া, যা চোখ সরতে দেয় না। পুরো দৃশ্যটা যেন সাদা কালো ক্যানভাসে আঁকা এক নিঃশব্দ কবিতা। আরমানের ভিতরে বাজতে থাকা ছন্দ হঠাৎ থেমে গেল। ও অবাক হয়ে তখনও মায়ার দিকে তাকিয়ে। এদিকে মায়া এসে তখন সামিরাতের সাথে কথা বলতে ব্যস্ত, কিন্তু আশেপাশে কোনো আওয়াজ আরমানের কানে পৌঁছাচ্ছে না, যেন থমকে গেছে সবকিছু। শুধু ওর চোখে ভাসছে মায়ার মিষ্টি হেসে ঠোঁট নাড়ানো। আরমানের ঘোর কাটে আবিরের আকস্মিক ধাক্কা খেয়ে যেন বাস্তবে ফেরে সে। চোখ মুখ কুঁচকে বিরক্ত ভঙ্গিতে আবিরকে জিজ্ঞাসা করে, কি ধাক্কা দিছিস কেন? আবিরের মুখ থমথমে, গলায় গম্ভীরতা স্পষ্ট, ধীর স্বরে জবাব দেয় সে, ওভাবে তাকাচ্ছিস কেন ওর দিকে? তোর কিছু অধিকার আছে? ততক্ষণে মেয়েরা 3জনই গাড়িতে উঠে বসেছে। আবিরের কথায় আরমানের মনটা যেন ঝাঁকুনি খায়, মুখটা গম্ভীর হয়ে আসে। সত্যি তো, কেন তাকিয়েছিল সে মায়ার দিকে? ও তো ভালোবাসে তার পিচ্ছি মায়াবতীকে, একমাত্র সেই তো তার হৃদয়ের ঠিকানা। এই মায়ার সৌন্দর্যে ভুলে গেলে চলবে না। মায়া তো সেই, যাকে সে স্পষ্ট
করে না জেনে ডিভোর্স দিয়েছিল শুধু তার মায়াবতীর জন্য। আজ সে কিভাবে এভাবে তাকাতে পারে মায়ার দিকে? এই দৃষ্টি তো মানায় না তাকে। নিজের ভেতরের এই টানাপোড়ানে নিজেকে ধিক্কার দিতে থাকে আরমান। গুমড়ে ওঠে মন, বিরক্তি আর আগে মুখটা আরও কঠিন হয়ে ওঠে। নীরবে গিয়ে ড্রাইভিং সিটে বসে। আবির একপাশে দাঁড়িয়ে বাঁকা হাসি দেয়, যেন ধীরে ধীরে ওর পরিকল্পনা বাস্তবে রূপ নিচ্ছে। তারপর দরজা খুলে আরমানের পাশে সিটে উঠে বসেও। আরমান গাড়ি স্টার্ট দেয়, গাড়ি ধীরে ধীরে ছুটে চলে অফিসের পথে। তবুও না চাইলেও মিররের দিকে চোখ চলে যায় আরমানের, আর সেখানে ধরা দেয় মায়ার মুখ। সেই মায়ার সহজ সরল হাসি, কথার মাঝে মিষ্টি ভঙ্গি, সামনে আসা ছোট চুলগুলো হাতের সাহায্যে কানের পাশে গোজা, সবকিছু মিলে এক অপূর্ব দৃশ্য যেন। কিন্তু ঠিক তখনই আবিরের বলা কথাগুলো বিদ্যুতের মতো কানে ঝনঝনিয়ে বাজে। তোর কি সে অধিকার আছে? আরমানের ভিতরে ক্ষোভ জেগে ওঠে, নিজের প্রতি, মায়ার প্রতিও। ছলনাময়ী মনে হচ্ছে ওর মায়াকে। হ্যাঁ, ছলনাময়ী, তা নয়তো কি? কেন মায়া এলো আবার তার জীবনে? কেন সব কিছু আবারও এভাবে এলোমেলো করে দিচ্ছে সে? ভাবনার গভীরে ডুবে থাকা অবস্থাতেই অফিসের সামনে এসে গাড়ি থামায় আরমান। এক মুহূর্ত বসে থাকে চুপচাপ, তারপর ধীরে দরজা খুলে নেমে পড়ে। পেছনের সিট থেকে বাকিরাও নামছে তখন। চোখের কোণে একবার মায়ার দিকে তাকায় আরমান, চট করে আবারও চোখ ফিরিয়ে নেয়। গাড়ির দরজা বন্ধ করে সে চাবিটা বাড়িয়ে দেয় পাশে দাঁড়ানো নিরাপত্তা কর্মীর দিকে। সংক্ষেপে বলে, গাড়িটা পার্ক করে দিন। সঙ্গে সঙ্গে আবির ব্যস্ত হাতে ফোন বের করে মেসেজ টাইপ করতে থাকে। মিরাজকে জানিয়ে দেয় তারা এসে গেছে। সবাই মিলে অফিস ভবনের ভেতরে প্রবেশ করে। 5 জনে একসাথে লিফটে উঠে উপরে তলার দিকে রওনা দেয়। লিফটের ভেতরে এক ধরনের চাপা উত্তেজনা। মায়া আর আরমান পাশাপাশি দাঁড়িয়ে, পেছনে আবির, রুবি ও সামিরা। ওপরে পৌঁছে হলরুমের দরজার সামনে এসে থামে তারা। আরমান মৃদু ঠেলায় দরজা খুলে দেয়। এরপর আরমান আর মায়া দুজনে একসাথে যখন ভেতরে পা রাখে তখনই ফটাস আচমকা রঙিন কনফেটির বৃষ্টি নেমে আসে ওপরের দিক থেকে। ঝলমলে কাগজের টুকরো আর ফুলের পাপড়ি যেন তাদের অভ্যর্থনার জন্য অপেক্ষায় ছিল। চারিপাশে করতালি, উচ্ছ্বাস, চারিপাশে সবার চোখে একরাশ উজ্জ্বলতা। মায়া আর আরমানকে ঘিরে যেন তৈরি হয়েছে এক আনন্দময় আবহ। এই গুরুত্বপূর্ণ বিজনেস ডিল সফল করার পেছনে মায়ের ভূমিকা কেউই অস্বীকার করতে পারে না, বরং সবার বিশ্বাস আরমানের এই সাফল্যের পেছনে মায়ারই সবচেয়ে দৃঢ় অবদান রয়েছে। আর তাই আজ সবার কাছে মায়া আরও সম্মানীয়, আরও গুরুত্বপূর্ণ। সবাই একে একে এগিয়ে এসে আরমান ও মায়ার সঙ্গে কুশলাতি বিনিময় করতে থাকে। উষ্ণ অভ্যর্থনায় মুখর হয়ে ওঠে পরিবেশ। মিস্টার ড্যানিয়েলও বাদ যান না, তিনিও উপস্থিত সেখানে। আরমানের সঙ্গে সামান্য কথা বলে তিনি ধীরে ধীরে মায়ার দিকে এগিয়ে আসেন, কিন্তু মায়া যেন তাকে দেখেও দেখেনি। চোখ ফিরিয়ে নিয়ে অন্যদিকে চলে যায়, যেন তার উপস্থিতি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। এই আচরণে মিস্টার ড্যানিয়েল কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। পাশে দাঁড়িয়ে থাকা আবির তার অস্বস্তিকর অবস্থাটি লক্ষ্য করে মৃদু হেসে ফেলে। আবিরের এই চাপা হাসি সামিরার দৃষ্টিসীমা এড়িয়ে যায় না। সে সঙ্গে সঙ্গে আবিরকে কনুই দিয়ে হালকা ধাক্কা দিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করে, হাসছো কেন? আবির রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে শুধু বলে, পরে বলবো। এরপর কেক কাটা শুরু হয়। সবাই রিকোয়েস্ট করে আরমান আর মায়াকে একসাথে কেক কাটার জন্যে। প্রথমে মায়া কিছুটা না করে তারপর রাজি হয়ে যায়। মায়া গিয়ে আরমানের পাশে দাঁড়ায়। ওদের সামনে একটা টেবিলে কেক রাখা। আরমান টেবিল থেকে চাকুটা হাতে তুলে নেয়, তারপর অপেক্ষা করে মায়ার হাত দেওয়ার। মায়া তার কাপা কাপা হাত ধীরে ধীরে এগিয়ে দেয় আরমানের হাতের দিকে। আরমানের হাতের কাছে হাত রাখতে কিছুটা কেঁপে ওঠে মায়া। সেই কম্পন আরমান নিজেও অনুভব করে। ও একবার আর চোখে তাকায় মায়ার দিকে। মায়া তার মাথা নিচু করে নিচের দিকে তাকিয়েছে। মায়ের হাত আরমানের হাতে স্পর্শ করতে আবারও খুব চেনা লাগে স্পর্শ আরমানের, যেন খুব কাছের কেউ, খুব নিজের আপন কেউ। যেন ওই স্পর্শই হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, যেটা একমাত্র ওর পিচ্চি মায়াবতীর কাছে গেলেই পাবে। তবে মায়ার স্পর্শে কেন এমন অনুভূতি হয়? মায়ার কাছে থাকলে, পাশে থাকলে কেন মনে হয় যে ওর পিচ্চি মায়াবতী ওর কাছেই আছে? কি হলো ভাইয়া, কেকটা কাটো। সামিরার কথায় ঘোর কাটলো আরমানের। ও নিজের মাথা থেকে সব ভাবনা ঝেড়ে ফেলে কেক কাটায় মন দিল। ধীরে ধীরে চাকু বসালো কেকের উপর। কেক কাটা শেষ হতেই মায়া তাড়াহুড়ো করে নিজের হাত সরিয়ে নিল। এরপর আরমান একটু কেক নিয়ে প্রথমেই ওর মাকে খাইয়ে দিল। এখানে আরমানের মা, চাচি, বাবা, চাচা সবাই আছে। আরমান একে একে ওর বাড়ির সবাইকে কেক খাইয়ে দিল। তারপর একটু কেক নিয়ে মায়ার দিকে এগিয়ে গেল। আরমান বলল, থ্যাঙ্কস মায়া, ওই ডিলটা তোমার জন্য পাওয়া সম্ভব হয়েছে। তার জন্য সত্যি তোমাকে মন থেকে থ্যাঙ্কস জানাচ্ছি। এভাবে আরও এগিয়ে যাও তুমি। কথাগুলো বলে আরমান তার হাতে থাকা কেকটা মায়ার মুখের সামনে তুলে ধরল। মায়া আরমানের কথার কোনো উত্তর না দিয়ে শুধু একটু মিষ্টি এসে ছোট্ট করে মুখ খুলে কেকটা মুখে নিল। তখনই সামিরা ওদের কাছে এসে হালকা কাশি দেওয়ার নাটক করে বলল, বলছি ভাইয়া, আমরাও কি একটু সৌভাগ্য হবে তোমার হাতে কেক খাওয়ার? আবির হঠাৎ করে ওখানে উদয় হয়ে সামিরার ঘাড়ে এক হাত রেখে
উদাস হওয়ার ভান করে হতাশ গলায় বলল। আমাদের সেই সৌভাগ্য নেই রে শামুক, সে সৌভাগ্য নেই। সামিরা চট করে রেগে গিয়ে ঝাড়ি মেরে আবিরের হাত নিজের ঘাট থেকে সরিয়ে রাগী গলায় বলল। তোমাকে বলছি না যে আমাকে শামুক বলবে না, তাও আবার এত লোকের মাঝে। কথাটা বলেই সামিরা মুখ ঝামটা দিয়ে দাঁড়িয়ে থাকলো। এদিকে আবির একজন ওয়েটারের থেকে একটা প্লেট কেক নিয়ে সামিরার কাছে গিয়ে বলল। আরে আমার শামুক সোনা, ও সরি সরি, আমার সামিরা সোনা, রাগ করে না। আমাদেরকে কেক খাওয়ানোর মানুষ নেই, তে চলো আমরা একে অপরকে খাওয়াই। এই বলে আবির কিছুটা কেক নিয়ে সামিরার মুখে তুলে দিল। সামিরা ও কেক খেয়ে নিজে কিছুটা কেক প্লেট থেকে তুলে নিয়ে আবিরকে খাইয়ে দিল। আবির সামিরার দেওয়া কেক মুখে নিয়ে চোখ বন্ধ করে উপভোগ করছিল। এই ফাঁকে সামিরা কিছুটা দুষ্টু হেসে প্লেট থেকে বাকি কেকটুকু নিয়ে আবিরের পুরো মুখে লেপে দিল। তারপর দুষ্টু হেসেই বলল। এটা আমাকে শামুক বলার শাস্তি। বলে সামিরা দুই হাতে নিজের গাউন তুলে মারল ছুট। ওকে আর পাইকে। ও খুব ভালোভাবে জানে আবির ওকে পেলে ওর অবস্থা খারাপ করে দেবে। আরমান সামিরাকে ছুটতে দেখে ওর উদ্দেশ্যে চিল্লিয়ে বলল। ছুটকে আসতে পড়ে যাবে তো। এদিকে মায়া প্রথমে সামিরার কথায় লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিন্তু পরে আবির আর সামিরার কাণ্ড দেখে জোরে জোরে হেসে ফেলল। ওদিকে আরমান সেই হাসির দিকে মুগ্ধ হয়ে চেয়ে রইল, আর নিজের মুখেও ফুটে উঠল মৃদু হাসি। আর এদিকে আবির তো পুরো বোকা বনে গেল। ও অবাক হয়ে হা হয়ে তাকিয়ে থাকলো সামিরার যাওয়ার পানে। নিজের সাথে কি হলো বিষয়টা বুঝতে পারলো না। রুবি এগিয়ে এসে মুখ টিপে হেসে আবিরের দিকে টিস্যু পেপার এগিয়ে দিয়ে বলল। মুখটা পরিষ্কার করে নিন, সবাই হাসছে আপনাকে দেখে। আবির বোকার মতন রুবির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। কিন্তু কেন আসছে সবাই? রুবি আবিরের এমন বোকা বোকা ভাব দেখে কিছুটা বিরক্ত হয়ে বলল। কারণ এই মাত্র সামিরা আপনার মুখে কেক লেপে দিয়ে গেছে। ও হ্যাঁ, তাই তো। এই বলে ও রুবির থেকে টিস্যু পেপার নিয়ে নিজের মুখ পরিষ্কার করতে শুরু করলো। একটা পেপারে হলো না, রুবি আরও কয়েকটা টিস্যু পেপার এগিয়ে দিল। আবির কিছুটা দুষ্টু হয়ে সে রুবিকে উদ্দেশ্য করে বলল। টিস্যু পেপার না দিয়ে তোমার এই গায়ে থেকে ওড়নার আঁচলটা দিলে ভালো হতো, একদম ফিল্মি রোমান্টিক ব্যাপার হয়ে যেত। রুবি মুখ বেঁকিয়ে বলল। বয়ে গিয়েছে আমার আপনাকে ওনার আঁচল দিতে। খেতে পেলে শুতে চাই। কথাগুলো বলেই রুবি আবিরকে উদ্দেশ্য করে মুখ বেঁকিয়ে অন্যদিকে চলে গেল। এদিকে আবির বাঁকা হেসে বলল। আজ না দিলেও একদিন তো দিতে হবে রুবি ডার্লিং। সেদিন নিজে তুমি আমার মুখ মুছিয়ে দেবে তোমার এই আঁচল দিয়ে। পার্টিতে সবাই যে যার মতো আনন্দ করতে ব্যস্ত। চারিদিকে কালো সাজে সজ্জিত। কিছুটা অদ্ভুত হলেও ভীষণ সুন্দর লাগছে পুরো হলরুমটা। তার উপর এই পার্টিতে থাকা প্রতিটা ব্যক্তিও কালো সাজে সজ্জিত। চারিদিকে ঝিলিমিলি লাইট, হালকা মিউজিক, সাথে ড্রিঙ্কসের গ্লাসে টুংটাং শব্দ, মানুষের গুঞ্জন, সব মিলিয়ে ভীষণ অদ্ভুত রকমের সৌন্দর্য খেলা করছে পুরো রুমটাতে। আরমান মাইক হাতে নিয়ে সকলের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিল। তার মধ্যে ছিল মায়াকে নিয়েও কিছু কথা, যে মায়ের বুদ্ধিমত্তার জোরে ওর এই ডিলটা ফাইনাল হয়েছে। মায়াকে সবার সামনে স্পেশাল থ্যাঙ্কস জানালো আরমান, সাথে সকল ডিজাইনারকেও যারা যারা এই প্রজেক্টে কাজ করেছে। এরপর আরমান নিজের বক্তব্য শেষ করতে আবির মাইক হাতে নিল, তারপর বলতে শুরু করলো। হ্যালো এভরিওয়ান, পার্টিটা কেমন যেন মরা লাগছে। চলুন আমরা সবাই একটা ডান্স প্লাস গেম খেলে পার্টিটা একটু মাতিয়ে তুলি, কি বলেন সবাই? সকলে সমস্যারে ইয়েস বলে চিল্লিয়ে উঠল। আবার আবির বলতে শুরু করলো। চলুন তাহলে শুরু করি। এখানে ডান্স হবে, তবে সবাই যে যার মতো পার্টনার চুজ করতে পারবে না, এটা হচ্ছে মেইন টুইস্ট। মেয়েরা সবাই মানে যারা যারা পার্টিসিপেট করতে চায় তারা একটা টেবিলে নিজের কোনো জিনিস রাখবে, সাথে সেই জিনিসের সাথে একটা কাগজে নিজের নামটাও লিখে রাখবে। না হলে মেয়েরা ঝগড়া শুরু করে দিতে পারে যে এটা আমার ওটা আমার। আর রাখার সময় কোনো ছেলে দেখতে পাবে না। তারপর ছেলেটা গিয়ে টেবিল থেকে একটা করে মেয়েদের রাখা জিনিস তুলে নেবে। সেটা যেই মেয়ের হবে সেই মেয়ে হবে তার ডান্স পার্টনার। কি সবাই বুঝছেন তো? আবারও সবাই একসাথে চিল্লিয়ে উঠলো হ্যাঁ বলে। একজন মেয়ে চিল্লিয়ে বলে উঠলো। আর এই ডান্সে আমাদের বস আরমান স্যারকেও জয়েন করতে হবে, কি বলে সবাই? সকল মেয়েরা হ্যাঁ বলে চিল্লিয়ে উঠলো। আবির ভয়ে ভয়ে তাকালো আরমানের দিকে। আরমানের মুখ কিছুটা গম্ভীর, তবে সবাই একসাথে অনেক রিকোয়েস্ট করে আরমান গম্ভীর মুখে মাথা নাড়ালো। আরমানকে রাজি হতে দেখে সব মেয়েরা খুশিতে চিল্লিয়ে উঠলো। সবাই চায় তার ডান্স পার্টনার যেন আরমান হয়। এই নিয়ে সবাই মনে মনে দোয়া করতে লাগলো। সবাই ভীষণ এক্সাইটেড। মায়া প্রথমে রাজি হয়নি এতে পার্টিসিপেট করার জন্য, কিন্তু রুবি, আবির, সামিরা আর তানিশার জোর জবস্তিতে ওকেও রাজি হতে হলো। সকল মেয়েদের সাথে নিজেও গেল ওর একটা জিনিস রাখতে। তারপর ফিরে এসে আবারও নিজের জায়গায় দাঁড়ালো। এদিকে মিস্টার ড্যানিয়েল মায়াকে পার্টিসিপেট করতে দেখে উনি নিজেও দ্বিগুণ আগ্রহ নিয়ে পার্টিসিপেট করতে চাইলো।
উনি এখনো পর্যন্ত একবার মায়ের সাথে কথা বলার সুযোগ পায়নি। আসলে সেই সুযোগ মায়া নিজে থেকেই দেয়নি। ড্যানিয়েলের পিএ বলল হিন্দি গানে ডান্স হবে, কিন্তু উনি তো হিন্দি তেমন একটা বুঝেন না, কিন্তু তবুও উনি এই ডান্সে পার্টিসিপেট করবে। বাই চান্স যদি মায়াকে পার্টনার হিসেবে পেয়েই যায় তাহলে ওনার ভাগ্য খুলে যাবে। উনি মায়ের দিকে এগিয়ে গিয়ে মায়াকে উদ্দেশ্য করে আস্তে আস্তে বলল, হে মাইয়া, তুমি কি করছো? আবির হঠাৎ করে মাইকের মধ্যে ড্যানিয়েলকে উদ্দেশ্য করে বলে উঠল, এটা চিটিং মিস্টার ড্যানিয়েল, এইভাবে তো বলা যাবে না। যান, মেয়েদের সবার রাখা হয়ে গেছে, আপনি গিয়ে এবার নিয়ে আসুন কিছু একটা। আবিরের এইভাবে মাইকের মধ্যে বলায় সবাই শুনতে পেল, আর এতে সবার দৃষ্টি গিয়ে পড়ল মায়া এবং ড্যানিয়েলের উপর। এতে মিস্টার ড্যানিয়েল কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। এদিকে আরমান রাগী চোখে তাকালো মায়ার দিকে। মায়া আরমানের রাগী দৃষ্টি নিজের উপর পড়তে দেখে ঝটপট ওখান থেকে কেটে পড়ল। আরমান, মা, বাবা, ছোট আব্বু, ছোট আম্মু ওরা সবাই চলে গেছে ইতিমধ্যেই। আরমানের মায়ের মনে হয়েছে সবাই মায়াকে নিয়ে একটু বেশি বেশি করছে, কিন্তু উনি কিছু বলতেও পারছেন না, কারণ উনি নিজেও জানেন এই ডিল ফাইনাল হওয়ার পিছনে মায়ার অনেক বড় হাত আছে। তাই উনি বিরক্ত হয়ে চলে গেছে। সাথে ছোট আম্মু, ছোট আব্বু এবং আরমানও চলে গেছে। ছোটরা নিজেদের মতো আনন্দ করুক এই ভেবে। এরপর শুরু হলো আসল খেলা। সবাই প্রথমে আরমানকে যেতে বলল টেবিল থেকে একটা জিনিস তুলতে। আরমান ধীরে ধীরে এগিয়ে গেল টেবিলের দিকে। আর এদিকে সকল মেয়েদের হার্টবিট বেড়ে গেছে, তারা চায় যেন তাদের জিনিস আরমান তুলুক। সবাই টান টান উত্তেজনা নিয়ে তাকিয়ে আছে এটা দেখার জন্য যে আরমান কি তোলে। আরমান ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে গিয়ে টেবিলে থাকা কৃত্রিম লাল গোলাপের ক্লিপটা তুলে নিল। সাথে একটা ছোট কাগজও আছে, আর সেই কাগজে এই ক্লিপের মালিকের নাম লেখা। আরমানকে ওই গোলাপের ক্লিপটা তুলতে দেখে অনেক মেয়ে হতাশ হলো, কারণ তাদের জিনিস আরমান তোলেনি। আবির আরমানের কাছে গিয়ে কাগজের টুকরাটা নিয়ে নিল। তারপর সেটা খুলে দেখতে ওর মুখ খুশিতে চকচক করে উঠল। মাইকে অ্যানাউন্স করলো সেই মেয়ের নাম। আপনার হয়তো অনেকে অধীর আগ্রহ অপেক্ষা করে আছেন এটা জানার জন্য যে কে সে ভাগ্যবতী যে আরমান স্যারের ডান্স পার্টনার হওয়ার সুযোগ পেয়েছে। তো চলুন বলে দিই, সে ভাগ্যবতী হল মিস মায়া তালুকদার, আপনাদের হেড ডিজাইনার। সবাই তালি দিয়ে হৈ হৈ করে চিল্লিয়ে উঠল। কিছু মেয়ে তো রাগে হিংসায় জ্বলে উঠল। আর এদিকে মায়া আবিরের মুখে নিজের নাম শুনে চমকে উঠল। থমকে গেল চারিপাশ। ওর হার্টবিট এতটাই বেড়ে গেল যে নিজেই শুনতে পাচ্ছে। ও এতক্ষণ দেখেনি আরমানের হাতে থাকা জিনিসটা। ও এবার চোখ তুলে তাকালো আরমানের হাতের দিকে। মিস মায়া, প্লিজ এগিয়ে আসুন, আপনার জন্য আমাদের স্যার অপেক্ষা করছেন। আর স্যারের হাতে থাকা গোলাপের ক্লিপটা নিচের হাতে পরিয়ে দিতে হবে স্যারকে, আর তারপর শুরু হবে ডান্স। আবারও সবাই একসাথে ইয়েস বলে চিল্লিয়ে উঠল। আরমান সেই গোলাপের ক্লিপ হাতে ধরে মুখে কোনো এক্সপ্রেশন ছাড়াই ডান্স ফ্লোরের মাঝখানে দাঁড়িয়ে আছে। এদিকে ভয়ে মায়ের বুক কাঁপছে, সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। আর বাকিরা সবাই মায়া মায়া ধ্বনি তুলছে নিজেদের মুখে। তানিশা সামিরা মায়াকে ঠেলে নিয়ে গিয়ে আরমানের সামনে দাঁড় করিয়ে দিল। মায়ের মাথা তখনও নিচু, লজ্জায় সংকোচে দুই হাত এক জায়গায় করে মোচড়ামুচড়ি করছে ও। আরমান ধীর পায়ে এগিয়ে গিয়ে মায়ের পিছনে একেবারে গা ঘেঁষে দাঁড়ালো। এরপর বাঁ হাত দিয়ে মায়ের কানের কাছে চুল আলতো হাতে সরিয়ে দিয়ে ডান হাত দিয়ে ক্লিপ লাগিয়ে দিল। মায়া আরমানের স্পর্শ পেতে চোখ বন্ধ করে নিল, কেঁপে উঠল। সেই কম্পন আরমানও ভালোভাবে টের পেল। ক্লিপ পরানো শেষ হতে আরমান মায়ের কোমরে হাত দিয়ে এক টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। চারিপাশে উজ্জ্বল লাইট অফ হয়ে গেল, শুধু একটা স্পটলাইট গিয়ে পড়লো আরমান আর মায়ের উপর। সকলে সমস্বরে চিৎকার করে উঠল। মিউজিক সিস্টেমে বেজে উঠল রোম্যান্টিক গান, আর সেই গানের তালে নাচতে শুরু করলো আরমান ও মায়া। মায়া তো পুরো ঘোরের মধ্যে আছে, কি হচ্ছে ওর সাথে ও কিচ্ছু বুঝতে পারছে না। আরমান মায়ের অবস্থা বুঝে ওকে এক মুহূর্তের জন্য ছাড়লো না, নিজের মতো করে গানের তালে নাচিয়ে নিল ওকে। নাচ শেষ হলো এমন এক দৃশ্যে যেখানে মায়া আরমানের হাতে পড়ে আছে, আরমানের দুই হাত মায়ার কোমরে, মায়ের এক হাত আরমানের গলায় পেঁচিয়ে। ওরা দুজনে নিচের দিকে কিছুটা ঝুঁকে আছে, দুজনেরই দৃষ্টি একে অপরের চোখে আটকে, যেন দুজনেই ঘোরের মধ্যে আছে। ওদের দুজনের ঘোর কাটলো সকলের করতালি ও চিল্লাচিল্লির আওয়াজে। ওদের নাচ দেখে সবাই মুগ্ধ, একেবারে যেন কোনো কাপল নাচ করলো। মায়া তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটে গিয়ে একটা চেয়ারে বসলো। ওর বুক ধড়ফড় করছে এখনো, ভীষণ হাঁপিয়ে গেছে। নিজেকে কিছুটা ধাতস্থ করে ঢকঢক করে এক গ্লাস পানি পান করলো। মায়ের কাছে তানিশা, রুবি, সামিরা এগিয়ে গেল। ওরাও ওই টেবিলে গোল হয়ে বসে পড়লো। তারপর শুরু করলো নাচের প্রশংসা। এদিকে আরমানও নিজের অ্যাটিটিউড বজায় রেখে ডান্স ফ্লোর থেকে গিয়ে নিজের বরাদ্দকৃত সোফায় গিয়ে বসে পড়লো পায়ের উপর পা তুলে। তারপরও ওখান থেকে খেয়াল করলো মায়া সামিরার থেকে নিজের ফোনটা নিয়ে দেখতে চমকে উঠলো। তারপর কাউকে কিছু না বলে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে ছুটে বেরিয়ে গেল হলরুম থেকে। এদিকে আবিরও পরবর্তীতে যারা ডান্স করবে তাদের নিয়ে ব্যস্ত ছিল। ও নিজেও হঠাৎ মায়াকে এভাবে দৌড়ে যেতে দেখে মিরাজের হাতে মাইক ধরিয়ে দিয়ে মিরাজকে অনুষ্ঠান কন্টিনিউ করতে বলে মায়ের পিছু পিছু ছুটে গেল। আরমান নিজেও দেখতে চেয়েছিল বিষয়টা কি হলো, তবে তখনই বিরাটের কল আসে ও অন্যদিকে চলে যায়। বর্তমান
বিরাটের হাতের আঙ্গুল অনুসরণ করে তাকিয়ে আরমান বিড়বিড় করে বলে উঠল। মায়া মাইশা আমার পিচ্ছি মায়াবতী। বর্তমান বিরাটের হাতের আঙ্গুল অনুসরণ করে তাকিয়ে আরমান বিড়বিড় করে উঠল। মায়া মাইশা আমার পিচ্ছি মায়াবতী। তৎক্ষণাৎ আবারও বিরাট হাতের আঙ্গুল তুলে আরমানের ভুল শুধরে বলে উঠল। না স্যার, আপনার বুঝতে ভুল হচ্ছে। মায়ার পাশে মায়াকে আঁকলে ধরে বসে থাকা মেয়েটি হচ্ছে মাইশা, মাইশা তালুকদার, মায়ের চাচাতো বোন, যাকে আপনি এত বছর ধরে খুঁজছেন। এটা শুনে আরমান একবার বাঁকা চোখে বিরাটের মুখের দিকে তাকিয়ে হাতের আঙ্গুল অনুসরণ করে আবার তাকালো মায়ার পাশে থাকা মেয়েটার দিকে। চোখে ধাক্কা মারল সেই দৃশ্য। পাথরের মতো নির্জীব হয়ে বসে থাকা মায়া তার পিচ্ছি মায়াবতী নয়, বরং তার পাশে বসে থাকা অন্য এক মেয়ে, যে মায়াকে জড়িয়ে ধরে চোখে অশ্রু নিয়ে বসে আছে, সে ওর পিচ্ছি মায়াবতী। আবারও একবার আরমানের পায়ের নিচের মাটিটা দুলে উঠল। মায়া মায়েশা নয়, এটা জেনে। বিরাটের বলা কথাটা আবারও কানে বাজল। মায়ের পাশে মায়াকে আঁকলে ধরে বসে থাকা মেয়েটি হচ্ছে মাইশা, মাইশা তালুকদার, মায়ার চাচাতো বোন, যাকে আপনি এত বছর ধরে খুঁজছেন। মায়েশা, যার নাম সে হৃদয়ে বয়ে বেরিয়েছে বছরের পর বছর, যার জন্য সে নিজে থেকে মায়াকে না জেনে না ভালোভাবে দেখে ডিভোর্স দিয়েছে, যেই নামটি ছিল হৃদয়ের এক অংশ। এই কি সেই মেয়ে? কই, চোখে চোখ পড়তেই তো কিছু ভাঙলো না, কাঁপলো না তার হৃদয়? কই, একবারও তো মনে হচ্ছে না যে ওই মাইশা নামের মেয়েটি ওর পিচ্চি মায়াবতী। ওর যে আগে অনুভূতি হতো যে ওর পিচ্চি মায়াবতীকে খুঁজে পেলে এক ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরবে, তবে কই, এখন তো সেই ইচ্ছা হচ্ছে না মাইশা নামের মেয়েটাকে জড়িয়ে ধরতে, বরং একটা ফাঁকা অনুভূতি, যেন এই মাইশা নামের মেয়ের মধ্যে কোথাও নেই সেই পিচ্চি মায়াবতী, সেই অনুভূতি, সেই চোখ। ওর তো এই সময় ইচ্ছে করছে ছুটে গিয়ে মায়াকে জড়িয়ে ধরতে, সান্ত্বনা দিতে, ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে যে, তোমার বাবা চলে যাচ্ছে তো কি হয়েছে, আমি তো আছি, সারা জীবন আগলে রাখবো তোমায়। কিন্তু না, ও পারছে না। ওর যে এই অধিকার নেই, এই অধিকারও নিজেই হারিয়েছে। কিন্তু মাইশা কি আদৌ সেই মেয়ে যে ওর জান বাঁচিয়েছিল, সেই পিচ্চি মায়াবতী? কই, তার সাথে তো কোনো মিল পাচ্ছে না ও। আরমান স্থিরভাবে তাকিয়ে রইল মেয়েটার দিকে। চেহারায় বিষণ্ণতা, শোক, ক্লান্তি সবই আছে, কিন্তু তবুও কোথাও যেন কিছু নেই। এই মেয়েটি কি করে হতে পারে সেই পিচ্ছি মায়াবতী? মন বলছেন না, হৃদয় আরও জোরে বলে উঠল না, কিন্তু যুক্তি, নাম, বয়স, পরিচয় আর সেই নেম প্লেট সব মিলিয়ে বলে দেয় এই সেই মায়েশা। তবুও মন মানতে চায় না। একটু দূরে বসে থাকা মায়ার দিকে এক ঝলক তাকাতেই বুকের ভিতর কেঁপে উঠল কিছুটা। আশ্চর্য, এই চোখ মুখের গঠন এত চেনা, একদম সেই দিনের মতো যেদিন এক ছোট্ট হাত তাকে রক্তাক্ত অবস্থায় গাড়ি থেকে টেনে নামিয়েছিল। তখন ওর বুকের গভীরে এমন কাঁপন উঠেছিল যেমনটা এখন হচ্ছে। মায়ের দিকে তাকিয়ে আরমান নিজের মনে চমকে উঠল। কি ভাবছি আমি? মায়া কি? নিজের চিন্তা নিজেই তাড়িয়ে দিতে চাইল, কিন্তু তা যেন একবার ঢুকে গেলে আর যায় না। ভিতরে ভিতরে আরমান একটা অদ্ভুত দ্বন্দ্বে জড়িয়ে পড়ল। তবে এটা জানে, এই মেয়েটির সামনে দাঁড়ালে তার বুকের ভেতর একরকম অদ্ভুত ঢেউ উঠে, ঠিক যেমনটা উঠে সেই মায়াবতীর কথা মনে পড়লে। কই সেই ঢেউ তো মায়েশাকে দেখে উঠছে না। বিরাটের কণ্ঠে ঘোর কাটল আরমানের। স্যার, আমি এবার যাই, আমার কাজ শেষ, পৌঁছে দিয়েছি আপনাকে আপনার মাইশার কাছে, এখন আমাকে যেতে হবে। আরমান দ্বিধান্বিত গলায় কিছুটা আমতা আমতা করে পড়ল। আচ্ছা বিরাট, তুমি তো শিওর তো যে এটাই মাইশা? না মানে ওই নামের প্লেটের অধিকারিণী মাইশা আর এই মাইশায় একে তো? হ্যাঁ স্যার, আমি 100% শিওর। আর শিওরের কথা আসছে কোথা থেকে? হ্যাঁ স্যার, আমি 100% শিওর। আর শিওরের কথা কোথা থেকে আসছে আমি সব ভালোভাবে। হ্যাঁ স্যার, আমি 100% শিওর। আর শিওরের কথা আসছে কোথা থেকে আমি সব ভালোভাবে খোঁজ লাগিয়েছি। আর আমার কাছে সব প্রমাণও আছে যে ওই নেম প্লেট এই মাইশার, এই মাইশাই মাইশা। আমার এই কেসের পুরো ফাইল প্রমাণ সহ রেডি আছে, আমি আপনাকে পাঠিয়ে দেব। এখন আমাকে যেতে হবে স্যার, আমার আরও অন্য কেস আছে। আর হ্যাঁ, দরকার হলে আপনি একবার মিস মাইশার সাথে কথা বলে নিন। এখন আমি যাই। আরমান ঠিক আছে বলে বিরাটকে বিদায় দিল, কিন্তু ও তখনও বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে। মাথার ভিতর সবকিছু যেন গুলিয়ে দিচ্ছে, এলোমেলো লাগছে সবকিছু। আজ যেন ওর পিচ্ছি মায়াবতীকে পেল না, অথচ সেই মেয়েটা ওর সামনেই আছে, কিন্তু তাকে মানতে পারছে না কিছুতেই। আরমান দুই হাতে নিজের মাথার চুল খামচে ধরলো। ঠিক তখনই ওর কাঁধে কেউ একজন হাত রাখলো। পেছনে ফিরে দেখলো আবির দাঁড়িয়ে আছে। আবির আরমানকে এতটা বিচলিত ও বিধ্বস্ত দেখে ওর কাঁধে হাত দিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? ঠিক আছিস? আর এখানে কখন এলি?
আরমান নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল। ঠিক আছে, আমি এই একটু আগে এসেছি। কিভাবে হলো এসব? আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। কাল রাতে পার্টি চলাকালীন হসপিটাল থেকে কল করা হয়েছিল মায়াকে। ওর বাবার অবস্থা হঠাৎ করে ভীষণ খারাপ হয়ে যায়। মায়া প্রথমে পার্টিতে ব্যস্ত থাকায় কল এসেছিল, সেটা হয়তো খেয়াল করেনি। পরে হসপিটাল থেকে ওকে মেসেজ দেওয়া হয়েছিল ওর বাবার অবস্থা খারাপ, তাই যেন যত তাড়াতাড়ি সম্ভব ও হসপিটালে পৌঁছায়। মায়া এই মেসেজ দেখে পার্টি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসে। ওকে ওভাবে যেতে দেখে আমি ওর সাথে বেরিয়ে আসি। আইসিইউতে নেওয়া হয়েছিল ওনাকে। সারা রাত মৃত্যুর সাথে লড়াই করে ভোরের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনি। আরমান কি বলবে বুঝে উঠতে পারলো না। বুকের ভেতরটা কেমন জ্বলে যাচ্ছে মায়ের কথা মনে পড়তে। এত কষ্ট, এত যুদ্ধ করেও বাবাকে শেষ রক্ষা করতে পারলো না মেয়েটা। একবার তাকালো মায়ার দিকে। বাবার মাথার পাশে পাথরের মতো নিশ্চল হয়ে বসে আছে সে। মুখটা নিঃশব্দ, চোখ দুটি শূন্য দৃষ্টিতে বাবার মুখের উপরে স্থির। গাল বেয়ে শুকিয়ে যাওয়া জলরেখার দাগ এখনো স্পষ্ট। চোখ দুটো ফুলে লাল হয়ে উঠেছে। ঘুমহীন দীর্ঘ রাতের মতো ক্লান্ত আর বিষাদে ভরা। চুলগুলো এলোমেলো, অবিন্যস্ত, যেন নিজের খেয়ালই নেই। মাথায় সেই লাল গোলাপের ক্লিপটা আর দেখা যাচ্ছে না। হয়তো কোথাও পড়ে গেছে কিংবা নিজের হাতে খুলে ফেলে রেখেছে, কে জানে। হঠাৎ বাইরে থেকে ভেসে এলো চেঁচামেচির আওয়াজ। আরমান ও আবির চমকে তাকালো সদর দরজার দিকে। গার্ডরা একজোট হয়ে মিডিয়ার লোকদের আটকে রাখার চেষ্টা করছে। রিপোর্টাররা জেনে গেছে আরমান শাহরিয়ার এসেছে এখানে। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে একজনের মৃত্যুতে দেশের শীর্ষস্থানীয় একজন ব্যবসায়ীর উপস্থিতি, সেটা তাদের কাছে বড় খবর। আরমান খেয়াল করলো ওর বাবা, উনিও এখানে উপস্থিত। একপাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছেন তিনি। মুখে একরকম বিক্ষিপ্ত ক্লান্তি, চোখে চাপা বিস্ময় আর ভার। এই দৃশ্য দেখে আরমান নিজেই কিছুটা অবাক হয়ে গেল। ধীর কণ্ঠে আবিরকে জিজ্ঞাসা করলো, ড্যাড, এখানে কখন এসেছো? আবির ধীরে বলল, আঙ্কেল ভোরের দিকে হসপিটালে পৌঁছে গিয়েছিলেন। শুনেছি অনেকদিন ধরে উনি হসপিটালে কিছু মানুষকে বলে রেখেছিলেন মায়ের বাবার অবস্থা সম্পর্কে সব খবর যেন ওনাকে জানানো হয়। তুই তো জানিস তোর দাদু আর মায়ের দাদু একসময়কার ঘনিষ্ঠ বন্ধু ছিল। সেই সূত্রে তোর ড্যাড আর মায়ের বাবার মাঝেও ছিল এক গভীর বন্ধুত্ব। তুই তো বেশিরভাগ সময় বিদেশ ছিলিস, এসব জানার সুযোগই হয়নি তোর। একটু থেমে নিঃশ্বাস নিল আবির, তারপর আবারও বলল, তুই মায়েকে ডিভোর্সের পর থেকে মায়ের বাবা ভীষণ অভিমান হয় আঙ্কেলের উপর। যোগাযোগ পুরো বন্ধ করে দেন, আর আঙ্কেলের লজ্জায় মুখ দেখাতে পারেননি ওনাকে। কিন্তু আজ ভোরের দিকে যখন শেষ নিঃশ্বাস ফেলেন মায়ের বাবা, তার আগেই ভেঙে যায় তুই পুরনো বন্ধুর মান অভিমান। মৃত্যুর মুখে দাঁড়িয়ে উনিও বুঝে নেন তোর ড্যাডের কোনো দোষ ছিল না তোর আর মায়ের সম্পর্কে ভাঙনে। সবটা তো তুই ঠিক করেছিলেন, তবু শেষ সময়ে নিজের মেয়েকে একা রেখে যেতে চাননি তিনি। তার পাশে ছিল না কোনো আপনজন। সে মুহূর্তে নিজের জীবনের একমাত্র বন্ধুকে পাশে পেয়ে তোর ড্যাডকে তিনি নিজের সবচেয়ে বড় দায়িত্ব দিয়েছেন। বলেন মায়েকে যেন তিনি দেখে রাখেন। এই কথাগুলো শোনার সময় আরমানের চোখ স্থির হয়ে থাকে এক বিন্দুতে। মন পড়ে থাকে অনেক দূরে, অতীতের এক ধুলো ঝরা কোণে। এদিকে বাড়ির ভেতরে থাকা মানুষজন হঠাৎ করে আবিষ্কার করলো আরমান শাহরিয়ার এখানে উপস্থিত। এখনো পর্যন্ত কেউ খেয়াল করেনি তাকে, কিন্তু মিডিয়া, চেঁচামেচি ও গার্ডদের ব্যস্ততা এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়ে চারিপাশে। সবার দৃষ্টি ধীরে ধীরে গিয়ে স্থির হয় আরমানের উপর। কে যেন কানে কানে কিছু বলে, কেউ ফিসফিস করে। কৌতূহল, বিস্ময় আর সন্দেহ মেশানো এক অদ্ভুত দৃষ্টি ঘিরে ফেলে পুরো ঘরটাকে। এই দেশের নামকরা একজন শিল্পপতি, সেই মানুষটা হঠাৎ এমন এক সাধারণ পরিবারে, শোকবাড়িতে। কি সম্পর্ক তার মায়াদের সঙ্গে? আর ওর বাবাও তো এসেছেন, যদিও শুরুতে কেউ বিশেষ খেয়াল করেনি ওনাকে। মিডিয়ার হট্টগোল সামাল দিতে কোনোভাবে রিপোর্টারদের বুঝিয়ে আরমানের বাবা তাদের নিয়ে বেরিয়ে গেলেন রাস্তায়। কারণ এমনিতেই মায়াদের বাড়িটা ছোট। বারান্দাতে শুয়ে রাখা হয়েছে মায়ের বাবার নিথর দেহ। উঠোনে জড়ো হতে শুরু করেছে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা। কেউ কেউ চুপচাপ দাঁড়িয়ে, কেউ বা চোখ মুছে দেখছে আর চলে যাচ্ছে। দেশের টপ বিজনেসম্যান আরমান শাহরিয়ার, আপনি এখানে? আমি তো ভাবতেই পারছি না। একটা মেয়েলি উচ্ছ্বাসে ভরা কণ্ঠস্বর কানে আসতে আরমান আর আবির একসাথে ঘুরে তাকালো। আরমান মুহূর্তে থমকে গেল। চোখের সামনে দাঁড়িয়ে মায়েশা তালুকদার। সেই মায়েশা বিরাট ভাষায় তার পিচ্ছি মায়াবতী, অথচ মন এখনো মানতে নারাজ। এই মেয়েটি কি সত্যি সেই মেয়ে? আবারও ভেসে এলো সেই উচ্ছ্বসিত স্বর। আমি আপনার অনেক বড় ফ্যান। কতবার ভেবেছি সামনে থেকে একবার আপনাকে দেখব, কিন্তু এমন পরিস্থিতিতে এমনভাবে আপনাকে দেখতে পাবো স্বপ্নেও ভাবিনি। আরমান কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল মায়েশার দিকে। কিভাবে সম্ভব? এইমাত্র যে মেয়েটিকে সে দেখেছে মায়ের পাশে বসে
গাল ভেজানো চোখের কান্নায় ভেঙে পড়তে। তার মুখে এখন যেন আলো ফুটে উঠেছে, চোখের কোণে এখনো অশ্রুরেখা, কিন্তু তাতে কোনো বিষাদের রং নেই, বরং যেন বিজয়ের এক অদ্ভুত দীপ্তি। মুখে ফুটে আছে একরকম উচ্ছ্বাস যা ভেতর থেকে আলো ছড়াচ্ছে। আরমান বুঝে উঠতে পারছিল না এই পরিবর্তন কিভাবে এত দ্রুত সম্ভব হলো। মেয়েটা যেন কিছু পেয়ে গেছে, অনেক দিনের কাঙ্ক্ষিত স্বপ্নের মতো কিছু। এমন এক মুহূর্তে যখন চারিপাশে শোকের ছায়া, মাইশার মুখে এই খুশির ঝলক তাকে গভীরভাবে বিস্মিত করলো। মাইশা কিছুটা অনুরোধের সুরে বলল, প্লিজ স্যার, আমি কি আপনার সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারি? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।